স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। রাজধানীর কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীরা। সকাল ৮টার পর সাদপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করেন। এরপর সকাল 10টার মধ্যেই মসজিদে ছাড়িয়ে রাস্তার দুই পাশে অবস্থান নেন হাজারো মুসল্লি। এ সময় তারা বলেন, ইসলাম সবসময় শান্তি ও ঐক্যের বার্তা দেয়, কিন্তু ইজতেমায় অংশ নিতে না দেয়া কিংবা কাকরাইল মসজিদে প্রবেশ করতে না দেওয়ার কথা বলে বিভেদ ছড়াচ্ছে একটি পক্ষ। এর আগে 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে জুবাইরপন্থীদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশের সম্মেলন থেকে বলা হয়, দেশে ইজতেমা একবারই হবে, দুইবার নয়। জুবাইরপন্থীরা টঙ্গীতে ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে 15 নভেম্বর থেকে অবস্থান নেয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। দামাত বারকাতু উনি যেন বাংলাদেশে আসতে পারে এবং ইজতেমায় শরীক হইতে পারে, ইজতেমা করতে পারে, এই জন্য আমরা সবাই এখানে দোয়ার জন্য আসছি। জুবাইরপন্থী ওনারা বলতেছে যে কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গী ময়দানও তারাই ব্যবহার করবে। ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা আমাদেরকে কাকরাইল দিবে না, এই জন্যই মূলত আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার। মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহু যেন আসতে পারে, এই জন্যই শুধু আমাদের এখানে একত্রিত হওয়া। রাজধানীর মিরপুর 11 সংলগ্ন মিল্লাত বিহারী ক্যাম্প থেকে 26 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেড, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে 100 গ্রাম গাঁজা, 48 পুরিয়া হেরোইন, 7টি ছুরি, 5টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ 31,260 টাকা জব্দ করা হয়। যৌথ বাহিনী জানায়, পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে তারা। 3 মাস বন্ধের পর ফের দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্ক। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর লুটপাটের পর থেকে জীব বৈচিত্র্য সমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নামেও শিগগিরই পরিবর্তন আসতে পারে। এরই মধ্যে নাম পরিবর্তনের প্রস্তাব সহ একটি আবেদন বন বিভাগে পাঠিয়েছে পার্ক কর্তৃপক্ষ। বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগ গাজীপুর সাফারি পার্ক নাম দিয়ে আগের নামটিতে প্রতিস্থাপন করতে পারে বলে জানা গেছে। পটুয়াখালীর কুয়াকাটায় চলছে রাস পূর্ণিমার পূজা ও পুণ্য স্নান। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো নারী পুরুষ। ভোরে মাতুয়া সহ হিন্দু সম্প্রদায় স্নান সম্পন্ন করেন। সৈকতে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ধ্যায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। শনিবার ভোরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। দেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াল একদিন আজ। 2007 সালের 15 নভেম্বর রাতে দক্ষিণাঞ্চল সহ দেশের বিশাল অংশের উপর দিয়ে বয়ে যায় অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর। ওই দুর্যোগে পটুয়াখালীতে মৃত্যু হয় প্রায় 700 মানুষের, আহত হন প্রায় 8,500 মানুষ, যাদের মধ্যে অন্তত 2,000 মানুষ শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। এখনও নিখোঁজ রয়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি। সিডরের আঘাতে বিধ্বস্ত হয় প্রায় 55,000 ঘরবাড়ি, 1,500 ধর্মীয় স্থাপনা সহ 351টি শিক্ষা প্রতিষ্ঠান। নষ্ট হয় প্রায় 5 লক্ষ একর জমির ফসল, মারা যায় প্রায় 18,000 গবাদি পশু। সিডরের আঘাতের দীর্ঘদিন পেরিয়ে গেলেও পটুয়াখালীতে ভেঙে যাওয়া বেড়িবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত। চরাঞ্চলে নির্মাণ হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। এদিকে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের গভীর ক্ষত বরগুনায় এখনও রয়ে গেছে। প্রাণহীন ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয় বরগুনার 484 কিলোমিটার বাঁধ। সেখানে এখনও টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হয়নি। আমি এই জ্যাকেটের ভিতরে রাখিয়া ওই জ্যাকেটের ভিতরে ঘুম পড়ছে, আর আমি তো ওই গাছ ধরে বয়ে রয়েছি। এমন স্রোতে চাপ দিছে আর ছুটিয়া মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। পরে আমার হাতটা যদি কাটতে গেলে
পাউডা কাটতে গেলে ওই টিন তো বিভিন্ন দিকে টিন, ঘর বাড়ির কত মালামাল, কত সাপ গেছে, কত কিছু গেছে। সিডরের 17 বছর পার হয়ে গেলেও স্ত্রী আখি ও 3 বছরের শিশু তানজিলকে হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন বরগুনা জেলার সালমান। ত্রাণের অর্থে উপকূলীয় জেলা বরগুনার অনেকেরই ঘর হয়েছে, তবে ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বেড়িবাঁধ আজও নির্মাণ হয়নি। বাড়তে পানি হয়েছে কারণ ওই বাঘটা সমান্য হে পানি তো গেছে গেছে হেয়ে পর আইসি বাড়তে বেনে আই যে ঘর দুয়ার কিছু নাই। বউ পেয়েছি 2 দিন পর মাটি চালাইয়ে এরপর আনছি ওই বেগুনে ঘর দুয়ার বেড়া ঠেলে লই গেছে, গরু বাছুর সব চিকির পরে পান্তে লইয়ে যায়। আর আমরা পশ্চিমে চাইতে নিয়ে বালিতে কালে চোখ ডাকে যায় বালিতে। নিচু বেড়িবাঁধের কারণে প্রতি বছর আমাবস্যার পূর্ণিমার জোয়ার ও ছোটখাটো ঘূর্ণিঝড়ে প্লাবিত হয় একাধিক গ্রাম। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও 17 বছরেও তা পূরণ করেনি কেউ। রাস্তা তো হয় না, ওই দেখেন না স্যার, কোনো রাস্তা হয় না, এই রাস্তা হয় না, এই রাস্তা হয় না। তাছাড়া এই আঁশ মুরগি কত কিছু আনলে সব শেষ। জেলা প্রশাসক মহোদয় আছেন, তার মাধ্যমে রাস্তাঘাটগুলো হোক, যে আমাদের 170টি ফ্যামিলির মাঝে যেন মাঝামাঝি একটা সাইকেল সেন্টার হয়। ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল উপকূলীয় জেলা বরগুনার 1345 জনের প্রাণ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল 77,000 ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছিল জেলার 484 কিলোমিটার বাঁধ। দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে 24 ফিলিস্তিনের, আহত হন আরও শতাধিক ব্যক্তি। দক্ষিণাঞ্চলীয় নাভাতি ও বালবেক শহরে হামলায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়া খান ইউনুস শহরে ত্রাণ ও মেডিকেল সরঞ্জামাদি বোঝাই 34টি ট্রাক ছিনতাই হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় তাদের অভিযোগের তীর ইসরায়েলের দিকে। এদিকে ইসরায়েলি বর্বরতায় লেবাননে প্রাণ হারিয়েছেন আরও 21 জন। গাজায় গণহত্যা চালানো এবং সেখানে মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি ও হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে তারা একমত নন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবতাবিরোধী অপরাধ করছে ইসরায়েল, আর জাতিসংঘের কমিটির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘের বিশেষ কমিটির প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, গাজায় খাদ্যাভাব ও এর কারণে ঘটে যাওয়া মৃত্যুকে ইসরায়েল যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও 1-0 গোলে হেরে যায় বাংলাদেশ। এতে এএফসি বাছাইয়েও নিজেদের অবস্থানটাও নড়বড় হয়ে গেছে বেঙ্গল টাইগারদের। তাই তো বছরের শেষ ম্যাচটায় ঘুরে দাঁড়ানোই লক্ষ্য মুরসালিন তপুদের। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচের জয়ে ফিরতে মরিয়া কাবরেরার শিষ্যরা 1 বছর আগে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল মালদ্বীপ। সেবার 2-1 গোলে তাদের হারায় লাল সবুজরা। উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল, স্পেন ও ক্রোয়েশিয়া। পোল্যান্ডের বিপক্ষে নামবে পর্তুগাল, স্পেন লড়বে শক্তিশালী ডেনমার্কের বিপক্ষে, আর ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্কটল্যান্ড। সবগুলো ম্যাচই শুরু রাত 1:45টায়। 4 ম্যাচে 3 জয় আর 1 ড্রয়ে গ্রুপ 1-এ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রোনালদোর পর্তুগাল। প্রতিপক্ষ পোল্যান্ড আছে 3-এ। এ ম্যাচে জয় কিংবা ড্র হলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে পর্তুগিজদের। গ্রুপ পর্বের প্রথম লেগে পোল্যান্ডকে 3-1 ব্যবধানে হারানোর সুখস্মৃতি আছে CR7 বাহিনীর। সেখানে গোলও করেছেন রোনালদো। অন্যদিকে গ্রুপ 4-এ 10 পয়েন্ট নিয়ে শেষ 8-এর টিকিট নিশ্চিত করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই ছিল এখনকার দীপ্ত নিউজ আপডেটে। আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।